নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারো। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, ভারতের লাদাখের জমি দখল করছে চীন। সম্প্রতি লাদাখ লাগোয়া এলাকায় দুটি নতুন কাউন্টি গড়ার ঘোষণা চীনের। কাউন্টি দুটির মধ্যে অন্তর্ভুক্ত ভারতীয় এলাকা। অভিযোগ, ভারতের কূটনৈতিক স্তরে ভারতের প্রতিক্রিয়া চীনকে জানানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, দেখো মধুমন্তী, আমরা যেটা দেখেছি যে চীনের সিনহুয়া সংবাদ সংস্থা রয়েছে, তারা গত 27শে ডিসেম্বর একটি পোস্ট করে। সেখানে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে দুটি প্রদেশ, তারা লাদাখে, যেখানে হেকং এবং হোতাং দুটি তারা কাউন্টি নিয়েছে, দুটি গ্রামের মতো তারা স্থাপন করেছে। এবার যে অংশটি তারা দেখাচ্ছে সেই অংশটি ভারতের যে লাদাখ, সেই লাদাখের অন্তর্ভুক্ত। এবং ফলে এরপরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি সাংবাদিক সম্মেলনে কার্যত স্বীকার করে নেন যে এই দুটি অংশ চীন নিজেদের বলে দাবি করেছে। এবং তারপরে তিনি বলেন যে এটা কোনোভাবেই ভারতের পক্ষ থেকে মেনে নেওয়া সম্ভব নয়। কূটনৈতিকভাবে চীনের এই পদক্ষেপ তীব্র প্রতিবাদ করবে নয়াদিল্লি। এই অবধি ঠিক আছে, কিন্তু বিষয়টা কোন জায়গায় আপত্তি, সেই আপত্তির জায়গাটা হচ্ছে গিয়ে প্রথমত বিদেশ মন্ত্রক মেনে নিল যে চায়না এভাবে একটা আগ্রাসনী ভূমিকা নিয়ে ভারতের ভূখণ্ড দখল করে নিয়েছে। কে বলছে? এই কেন্দ্রের শাসক দলে থাকা বিজেপি, যে বিজেপি বারংবার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বিরাট বড় বড় দাবি করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 56 ইঞ্চি ছাতির একটা বিশাল শক্তিশালী প্রধানমন্ত্রী, যিনি কাউকে রেয়াত করেন না, তিনি সপাটে জবাব দেন, এমন একটা ভূমিকা তৈরি করে। কিন্তু কখনো গালওয়ান, কখনো চোকলাম সীমান্ত, এবং এবার এই লাদাখের যে অংশটি দখল করে নিয়েছে চীন, সেই অংশটা নিয়ে এর আগে রাহুল গান্ধী 2020 সালের পর থেকে 4বার এই বিষয়ে অভিযোগ করেছিলেন যে মেষপালকরা তার কাছে জানিয়েছিল এইভাবে দখল করে নিচ্ছে চীন। তারপরে কেন চুপ করে বসে আছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এই কেন্দ্রীয় সরকার? কেন এই বিষয়টি নিয়ে তারা সরব হয়নি? তাহলে হয় চীন এই দুটি গ্রাম দখল করছে, প্রতিরক্ষা মন্ত্রকের কাছে কোনো খবর ছিল না, অর্থাৎ গোয়েন্দা ব্যর্থতা, স্বীকার করে নিক বিজেপি। অথবা এতদিন বাদে চীন তাদের সংবাদ মাধ্যমে দাবি করার পর যখন তাদের মনে হয়েছে কূটনৈতিক ভাবে প্রতিবাদ করার কথা, তার মানে তারা জেনেও চুপ করে বসেছিল, ভয়ে ভয়ে চুপ করে বসেছিল। চীনের সংবাদ সংস্থা জানার পর বিরোধী দলগুলো জেনে গেল, সবাই জেনে গেলে কি উত্তর দেবে, সেই জন্য সে এখন সরব হতে বাধ্য হচ্ছে। এটাই কি একটা শক্তিশালী রাষ্ট্রের বিরাট বড় 56 ইঞ্চি ছাতি প্রধানমন্ত্রীর ভূমিকা কাম্য? এইটা নিয়েই প্রশ্ন তুলছে বিরোধীরা। এখন এই ক্ষেত্রে বা এই বিষয়টিকে কূটনৈতিক এবং রাজনৈতিক ভাবে কিভাবে বিজেপি মোকাবিলা করে এবং এই ইস্যু কিভাবে সামনেই বাজেট অধিবেশন রয়েছে, বিরোধীরা কতটা সরব হয়, সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। মধুমন্তী, ধন্যবাদ অঙ্কুরদা। কথা বললাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর রয়েছে, দেশের উত্তর পশ্চিম ভাগে দুই নতুন প্রদেশ তৈরি হয়েছে, হেয়ান প্রদেশ এবং হেকাং প্রদেশ। দুই প্রদেশ পরিচালনা করা হবে হোতান শহর থেকে। চীনা কমিউনিস্ট পার্টি এবং স্টেট কাউন্সিলও নতুন প্রদেশের অনুমোদন দিয়েছে বলে দাবি করা হয়েছে। আর চীনের দাবি করা এই দুই প্রদেশের মধ্যে পড়ছে লাদাখের কিছু অংশ। লাদাখে চীনের দখলদারির দাবি, ভারতের বিদেশ মন্ত্রকের সেই দাবি স্বীকার। প্রতিবেশীর প্রতি কঠোর মনোভাবের দাবি করে আসা মোদী সরকারের দাবি আসলে ঢক্কানি না, তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সত্যি কি হয়েছিল এয়ার স্ট্রাইক বা সার্জিক্যাল স্ট্রাইক? প্রশ্ন উঠলেও উত্তর কে দেবে বা কারা দেবে, সেই নিয়ে কিন্তু বড় প্রশ্ন। ভারতীয় ভূখণ্ডে চীনের অনুপ্রবেশের কথা স্বীকার করল ভারতের বিদেশ মন্ত্রক। মোদির সীমান্তের অনুপ্রবেশ রোধের দাবি মাঠের বাইরে। ভারতের লাদাখের জমি দখল করছে চীন। সম্প্রতি লাদাখ লাগোয়া এলাকায় দুটি নতুন কাউন্টি গড়ার ঘোষণা। কাউন্টি দুটির মধ্যে অন্তর্ভুক্ত ভারতের লাদাখ অংশ। এই গোটা বিষয়টি নিয়ে আমরা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছিলাম, তাদের কি বিশ্লেষণ শোনাবো আপনাদের। এটা চীন মাঝে মাঝে বলে, কিন্তু চীন খুব একটা সেই অর্থে এ ধরনের কার্যকলাপ পরিচালনা করতে পারে না, মানে তাদের পক্ষে সম্ভব হয় না। আমরা অতীতেও ডোকলামে দেখেছি বা বিভিন্ন জায়গায় দেখেছি, এটা একটা রেগুলার অ্যাক্টিভিটি চীন করে যায়।
কিন্তু মানে এর দ্বারা যে চীনের সঙ্গে ভারতের অন্য কোনো সম্পর্ক খারাপ হবে তার সম্ভাবনা নেই, কারণ এ ধরনের বক্তব্য চীন সরকারের কাছ থেকে কি এসেছে কিনা আমরা এখনো জানি না, কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়। এবং সেখানে যেহেতু একটা মিক্সড হোম, মানে লাদাখ এথনিক গ্রুপ অনুযায়ী টিবেটিয়ান, বাতি, দার্ডিক পিপল, এরকম বহু ধরনের মানুষের একটা অবস্থান, সুতরাং এবং এটা একটা ক্রস রোড যেটা ট্রেড এবং কালচারাল এক্সচেঞ্জ হয় সেন্ট্রাল এশিয়া, তিবেট এবং ভারতবর্ষের সঙ্গে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সিল্ক রুট যেটাকে আমরা বলি, যেটা এর ওপর দিয়ে আমরা যদি ভারতবর্ষের ম্যাপটা দেখি, ওপরে দেখবো যে শাসগাঁও বলে একটা জায়গা আছে, সিল্ক রুটটা পাস করে কিন্তু এই ইন্টারাকশনটা দিয়ে। সুতরাং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের খুব কাছে যেহেতু লাদাখ, যেটা মানে চীনের খুব কাছে এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা এই জিওপলিটিক্যাল টেনশনটা বাড়িয়ে রাখে মাঝে মাঝে। এবং আমরা এটা অতীতেও দেখেছি যে গালওয়ান ভ্যালিতে 2020 সালে যে সমস্যা হয়েছিল, এ ধরনের ঘটনা বারবার করে ধরে। যেমন এখানে আরো কয়েকটা বিষয় আছে, যেমন লে প্যালেস, ম্যাগনেটিক হিল, জানসার ভ্যালি, সব মিলিয়ে এটা চীন মাঝে মাঝে করে। তো এটাতে তেমন কোনো আমাদের সাড়া দেওয়ার দরকার নেই এবং এখানে কোন রকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে বলে আমার মনে হয় না। 65 সালের আগেই ওই এলাকাটা চীন দখল করে নিয়েছিল, প্রায় 1500 কিলোমিটার রাস্তা বানিয়েছিল, তিবেতের সঙ্গে উইগুরের রাস্তা। আমাদের তখন যিনি পররাষ্ট্র সচিব ছিলেন তিনি আমাদের প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন, কিন্তু ভারত কিছু করার জায়গায় ছিল না। যাই হোক, সেটা তো পুরনো ইতিহাস। এখন কিন্তু ভারত কিন্তু পরিষ্কার বলছে যে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর বা আকসাই চীন ভারতেরই অঙ্গ, এবং কাশ্মীরে যখন নির্বাচন হয় পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের অঞ্চলেও কিন্তু বলা হয় যে এখানে আমরা 7টা এলাকা আমাদের অ্যাসেম্বলি আছে, আমরা এখন নির্বাচন করতে পারছি না, পরে হবে। এটা প্রত্যেকবারই এটা বলা হয়, এটা আজকে এই প্রথম নয়, বহুদিন থেকেই বলা হচ্ছে। সুতরাং এটা নতুন কোনো কিছু নয়, এটা বরঞ্চ ভারতের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া যে আমরা বরদাস্ত করছি না। চায়না যখন চায়না পাকিস্তান ইকোনমিক করিডর করলো, আকসাই চীনের মধ্য দিয়েও কি গেছে, এবং সেটা চায়না পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের মধ্য দিয়ে গেছে, তখন কিন্তু ভারত যদি ফর্মাল প্রোটেস্ট করতো তাহলে হয়তো চায়না পাকিস্তান ইকোনমিক করিডর যেটা কমপ্লিট হয়ে গেছে সেটা হতো না। তো হতো না কিনা বলতে পারছি না, ভারত অ্যাটলিস্ট প্রোটেস্টটা সে তখন কিন্তু কোনো প্রোটেস্ট তখন জানায়নি। এখন ভারত প্রোটেস্ট জানিয়েছে চায়না এতে যে বিন্দুমাত্র চিন্তিত তা কিন্তু নয়, এটা একটা জাস্ট প্রোটেস্ট মাত্র। চায়না আমরা দেখেছি আমাদের অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গা, নদীর নাম, পাহাড়ের নাম ওরা চাইনিজ নাম করছে, ওরা এটাকে সাউথ তিবেত বলছে। তো সেটা ওদের ব্যাপার, কিন্তু ভারত সরকার অরুণাচলকে ভারতেরই অঙ্গ হিসেবে দেখে, এবং চায়না কিন্তু এখনো বলে এটা ওদের অঙ্গ, এবং ওদের স্কুলের বইতেও লেখা থাকে যে ভারত তাদের অরুণাচলের অংশটা কেড়ে নিয়েছে। যাই হোক, এটাতে নতুন করে কোনো ফেলিওর হয়নি। ফেলিওর যদি হয়ে থাকে আমাদের 62 সালের আগেই হয়ে গেছে, এবং সেটা আমরা রুখতে পারিনি। হ্যাঁ, 62 সালের আগেই ভারতীয় ভূখণ্ডে চীনের অনুপ্রবেশের কথা স্বীকার করল ভারতের বিদেশ মন্ত্রক। ভারতীয় ভূখণ্ডে চীনের অনুপ্রবেশের কথা কার্যত স্বীকার ভারতের বিদেশ মন্ত্রকের। লাদাখের 2 এলাকায় চীনের দখলদারির প্রতিবাদে সরব হয়ে এবার বার্তাও দেওয়া হলো ভারতের পক্ষ থেকে। বার্তা দিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফলে মোদী সরকারের বারবার সীমান্তে অনুপ্রবেশ রোধের যে দাবি তা এক প্রকার কিন্তু নিষ্ফল হয়ে গেল। লাদাখে চীনের আগ্রাসন নিয়ে কেন্দ্রকে একযোগে নিশানা বিরোধীদের। কংগ্রেস তৃণমূলের পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে সরব আম আদমি পার্টিও। কেন্দ্রকে আক্রমণ শিবসেনা ইউবিটি নেতা সঞ্জয় রাউতের। তাঁর কথায় লাদাখে চীনের 2টি কাউন্টি রয়েছে, বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কিছু করছেন না, এমনটাই প্রশ্ন করেছেন সঞ্জয় রাউত। কি বলেছেন তিনি, আসুন শুনি। काउंटी घोषित किया, लद्दाख में घुसकर जमीन खाकर अपनी देश की, भारत माता की, उनके भाषा में भारत माता की, और
कहाँ है देश के गृह मंत्री, रक्षा मंत्री, प्रधानमंत्री? प्रधानमंत्री है दिल्ली विधानसभा में प्रचार कर रहे हैं। आम आदमी पार्टी को बोल रहे आपदा आपदा, चाइना घुस गया है, 2 काउंटी घोषित किया है, वो आपदा नहीं है आपके लिए? हाँ, आम आदमी पार्टी आपदा है। लद्दाख में चाइना घुस गया, जमीन। मंत्री जी बोल रहे हैं कि हम कश्मीर का नाम बदलेंगे कश्यप ऋषि के नाम से। ठीक है, लद्दाख भी कश्मीर का हिस्सा है। हाँ, तो वो कश्यप की भूमि नहीं है, वो भी कश्यप ऋषि की भूमि है। वो छुड़ाइए उनके कब्जे से और नौटंकी बंद कर दीजिए। লাদাখে চীনের 2টি কাউন্টি ঘোষণা। চীনের আগ্রাসনের বিষয়ে সরকারের পদক্ষেপ নিয়ে মুখ খুলেছে এবার কংগ্রেস। গত 1 দশকে ভারতের পররাষ্ট্র নীতির ফলাফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রতিক্রিয়া কংগ্রেস নেতা পवन খেরার। जो भारत की विदेश नीति है वो, आपने जो सवाल पूछा शायद भूटान परफेक्चर पर पूछा है, अलावा उसके जो ब्रह्मपुत्रा पे एक डैम बनने की बात हो रही है, अलावा उसके भी कई उदाहरण हम लगातार देते आए आपको कि कैसे भारत की विदेश नीति पिछले 10 साल में उसके नतीजे हम रोज 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 भुगत रहे हैं। वो अमेरिका हो, वो चीन हो, वो अगल बगल के और हमारे पड़ोसी देश हों, हर जगह से आपको वही उदाहरण मिलते हैं कि किस तरह की ढुलमुल विदेश नीति आपकी है। চীনের লাদাখে ঢুকে পড়ার কথা স্বীকার করে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্রের সাংবাদিক বৈঠক। এককোপে ধূলিসাৎ সশক্ত মোদির সাফল্যের দাবি। সীমান্তে অনুপ্রবেশের রোধে সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক কি তবে ফাঁকা বুলি ছিল? প্রশ্ন কূটনৈতিক মহলে। ভারতীয় ভূখণ্ডে চীনের অনুপ্রবেশের কথা কার্যত স্বীকার ভারতের বিদেশ মন্ত্রকের। লাদাখের 2 এলাকায় চীনের দখলদারির প্রতিবাদে সরব হয়ে বার্তা দিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফলে মোদী সরকারের বারবার সীমান্তে অনুপ্রবেশ রোধের দাবি এক প্রকার মাঠের বাইরে চলে গেল। counties fall in India's union territory of Ladakh. We have never accepted the illegal Chinese occupation of Indian territory in this area. Creation of new counties will neither have a bearing on India's long-standing and consistent position regarding our sovereignty over the area, nor lend legitimacy to China's illegal and forcible occupation of the same. We have lodged solemn protest with the Chinese side through diplomatic channels. প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের নরমপন্থী মনোভাবের বদলে দেশের বর্তমান প্রধানমন্ত্রীর এক শক্তিশালী ইমেজ তৈরি করে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। বারবার প্রমাণ করার চেষ্টা হয় প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ, চীনকে পাল্টা দিতে তৈরি ভারত। বারবার উরির সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোটের এয়ার স্ট্রাইকের কথা তুলে নিজেকে শ্রেষ্ঠ বলে প্রমাণের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন নরেন্দ্র মোদী। हम सर्जिकल स्ट्राइक की बात करते हैं तो कांग्रेस का पेट दर्द इतना बढ़ जाता है कि बस पूछिए ही मत। और जब गलती से कोई बालाकोट का नाम लेता है तो कांग्रेस दर्द के मारे उछलने लगती है, छटपटाने लगती है। গত বছরই লাদাখ গিয়ে চীনা অনুপ্রবেশের দাবি তোলেন রাহুল গান্ধী। সেই নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে কটাক্ষ করেন কংগ্রেস সাংসদ। Well, if you call having Chinese troops in 4,000 square kilometers of our territory handling something well, then maybe. So I don't think Mr. Modi's handled China well at all. I think there's no reason Chinese troops should be sitting in our territory. বাংলাদেশে সনাতনী হিন্দুদের আক্রান্ত হওয়া নিয়ে গলা ফাটিয়েছে বিজেপি। সে দেশের পরিস্থিতি নিয়েও বারবার প্রশ্ন তোলা হয়েছে। চীনের অনুপ্রবেশের পাল্টা হিসেবে কঠোর বন্দোবস্তের কথা মুখে দাবি করেছেন মোদী মন্ত্রিসভার দিকপালরা। পাকিস্তানের ক্ষেত্রেও চিত্রটা অনেকটাই এক, কিন্তু আদতে পরিস্থিতি কি তা জলের মতো স্পষ্ট করে দিল বিদেশ মন্ত্রকের মুখপাত্রের বার্তাটি। চীনের সঙ্গে চলতে থাকা টানাপোড়েন শেষ হওয়ার কথা জানিয়ে সে দেশের সফরে দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। কিন্তু পরিস্থিতি কি আদৌ করায়ত্ত হয়েছে? তখনই প্রশ্ন তোলে কূটনৈতিক মহল।
প্রতিবেশীদের ওপর ছড়ি ঘোরানো নিয়ে মোদির আত্মপ্রচার যে আসলে ফাঁকা বুলি মাত্র তা সরাসরি সামনে এনে দিল বিদেশ মন্ত্রকের এই বার্তা। এক প্রকার এই সম্মানহানির পর মোদির পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় গোটা দেশ। চীনের প্রতি বিদেশ মন্ত্রকের বার্তাতেই কি এর শেষ, নাকি আরও কোনো বড় পদক্ষেপ করা হবে, প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। কলকাতা টিভি। লাদাখে চীনের দখলদারির দাবি, ভারতের বিদেশ মন্ত্রকের সেই দাবি স্বীকার। প্রতিবেশীর প্রতি কঠোর মনোভাবের দাবি করে আসা মোদী সরকারের দাবি আসলে ঢক্কানিনাদ। সত্যি কি হয়েছিল এয়ার স্ট্রাইক বা সার্জিক্যাল স্ট্রাইক? প্রশ্ন উঠলেও উত্তর দেবে কারা? 27 ডিসেম্বর চীনের সরকারি সংবাদ মাধ্যমে জানানো হয়, দেশের উত্তর পশ্চিম ভাগে দুই নতুন প্রদেশ তৈরি হয়েছে, হিয়ান প্রদেশ এবং হেকাং প্রদেশ। দুই প্রদেশ পরিচালনা করা হবে হোতান শহর থেকে। চীনা কমিউনিস্ট পার্টি এবং স্টেট কাউন্সিলও নতুন প্রদেশের অনুমোদন দিয়েছে বলে দাবি করা হয়েছে। চীনের দাবি করা এই দুই প্রদেশের মধ্যে পড়ছে লাদাখের কিছু অংশ। 2020 সালে এলএসি পার করে ভারতীয় ভূখণ্ডের লাদাখের বেশ কিছু এলাকায় অনুপ্রবেশের অভিযোগ ওঠে চীনের বিরুদ্ধে। 15 জুন গালওয়ানে চীনা ফৌজের হামলায় নিহত হন 20 জন ভারতীয় সেনা। পাল্টা হামলায় বেশ কিছু চীনা সেনারও প্রাণ যায়। দাবি করা হয় চীনের এলাকায় ঢুকে চীনা সেনাদের মেরে এসেছে ভারতীয় সেনা। সার্জিক্যাল স্ট্রাইকের এই দাবি করে বারবার নিজের কোলে ঝোল টানার চেষ্টা করে মোদী সরকার, কিন্তু আদতে যে সেই দাবি অন্তঃসার শূন্য তার প্রমাণই মিলল চীনের ঘোষণায়। পাক সেনার সীমান্তে বারবার সক্রিয়তা বাড়াবার বিরোধিতায় বালাকোট এয়ার স্ট্রাইকের দাবি তোলে মোদী সরকার। 2019-এর 26শে ফেব্রুয়ারি ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের বালাকোটে জৈশ-ই মোহাম্মদের একটি বড় জঙ্গি প্রশিক্ষণ শিবির ধ্বংস করে। মাত্র 8 মিনিটের এই হামলায় বেশ কয়েকজন জঙ্গি প্রশিক্ষক এবং আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়। একের পর এক প্রতিবেশীদের প্রতি কঠোর মনোভাবের তালিকা তৈরি করে মোদী সরকার এভাবেই প্রধানমন্ত্রীর শক্তিশালী পদক্ষেপের আত্মপ্রচার চালিয়ে যায়। কিন্তু সেই প্রচার যে আসলে ফাঁকা বুলি, ঢক্কানিনাদ, তা প্রমাণ করে খোদ স্বরাষ্ট্রমন্ত্রকই স্বীকার করল চীনের দখলদারির কথা। কলকাতা টিভি। লাদাখে চীনের আগ্রাসন নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। ভারতীয় ভূখণ্ডে চীনের থাবা, জবাব দিন মোদী। চীনের সঙ্গে কোন চুক্তির কথা বলেছিলেন মোদী? এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। লাদাখে চীনের আগ্রাসন নিয়ে এবার প্রশ্ন তোলা হলো তৃণমূলের পক্ষ থেকে। ভারতীয় ভূখণ্ডে চীনের থাবা, জবাব দিন মোদী। চীনের সঙ্গে কোন চুক্তির কথা হয়েছিল তার? এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। এক্স হ্যান্ডেলে তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। মোদীকে জবাব দিতে হবে এমনটাই দাবি তৃণমূলের। নজর রাখবো অন্য খবরে। অনুব্রত ঘনিষ্ঠ পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল। কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের বাড়িতে বোমাবাজি। পঞ্চায়েত অফিসে ঢুকলে প্রাণে মারার হুমকির পরই বোমাবাজির ঘটনা। আতঙ্কিত পঞ্চায়েত উপপ্রধানের পরিবার। তৃণমূলের উপপ্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনা সম্পূর্ণ মিথ্যে। পুলিশ সুপারকে বলেছি নিরপেক্ষ তদন্ত করতে। মন্তব্য বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। পঞ্চায়েত অফিসে ঢুকলে প্রাণে মারার হুমকি, বোমাবাজির ঘটনা অনুব্রত ঘনিষ্ঠ পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে। কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের বাড়িতে বোমাবাজির ঘটনা। পঞ্চায়েত অফিসে ঢুকলে প্রাণে মারার হুমকি দেওয়ার পর বোমাবাজির ঘটনা। আতঙ্কিত পঞ্চায়েত উপপ্রধানের পরিবার। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ ছিল? দেখো, ঘটেছে বলতে গতকাল রাত্রে বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত লাইক বাজারে বোলপুর ব্লকের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মামুন শেখ, তৃণমূল নেতা, তার বাড়িতেই মূলত বোমাবাজির কিন্তু ঘটনা ঘটেছে। এবং দেখো, তারপরেই মূলত পুলিশে খবর যায়। শান্তিনিকেতন থানার পুলিশ পুরো ঘটনার কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। তুমি জানো যে দিন কয়েক আগেই কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ, তিনি কিন্তু শান্তিনিকেতন থানায় রিটার্ন কমপ্লেন করেছিলেন। তিনি বলেছিলেন অভিযোগে যে তার প্রাণ সংশয় রয়েছে, পঞ্চায়েতে গেলে তাকে প্রাণে মেরে ফেলা হবে, এ ধরনের হুমকি আসছে। দেখো, সেই হুমকির পরেই তার বাড়িতে বোমাবাজি,
নিঃসন্দেহে চাঞ্চল্যকর একটা পরিবেশ তৈরি হয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। এবং মামুনের যেটা অভিযোগ বা দাবি করছেন যে তাকে নিরাপত্তা দেওয়া হোক এবং পুরো বিষয়টি, তার বাড়িতে বোমাবাজি ঘটনার বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত প্রক্রিয়া হোক এবং সত্য উদ্ঘাটন হোক, সেটাই বলছেন। দেখো, অবশ্য এই ঘটনা নিঃসন্দেহে নানুর বিধানসভার অন্তর্গত এবং এই নানুরের বিশেষ দলগতভাবে যিনি দায়িত্ব রয়েছেন কাজল শেখ, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, তাকে প্রশ্ন করা হয়েছিল যে এ ধরনের ঘটনা ঘটছে নানুরে, কি বলবেন। তিনি বলছেন, তিনি আবার যে অভিযোগ করছেন পাল্টা সেটা বিস্ফোরক অভিযোগ বলা যেতে পারে। তিনি বলছেন যে উপপ্রধান তিনি দুর্নীতিগ্রস্ত, কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছেন। তিনি সেখান থেকে বাঁচতেই এই যে বোমাবাজির ঘটনা সামনে আনছেন সেটি মিথ্যা এবং সাজানো, তিনি পরিকল্পিতভাবে সাজানোর জন্য, নিরাপত্তা চাওয়ার জন্য এ ধরনের কিন্তু ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে রীতিমতো তপ্ত হয়ে উঠেছে বোলপুর এবং অনুব্রত মণ্ডলের গড়। অশান্ত অপ্রীতিকর পরিবেশ সেটা বলা যেতে পারে। পুরো ঘটনায় শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ তদন্ত প্রক্রিয়ায় নেমেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ আটক বা অ্যারেস্ট হয়নি। তবে অবশ্যই বলা যেতে পারে যে পাল্টা আমরা এই উপপ্রধান যিনি রয়েছেন মামুন শেখ, তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে আপনার বিরুদ্ধে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ দুর্নীতির অভিযোগ আনছেন এবং বোমাবাজির ঘটনা যে আপনি বলছেন সেটা তিনি বলছেন সাজানো। তার উত্তরে উপপ্রধান বলছেন যে তিনি হয়তো এই বোমাবাজির ঘটনাটাকে মিথ্যা আখ্যা দিয়ে যাতে তদন্তে যাতে অগ্রগতি না আসে, তদন্তে যাতে বিশৃঙ্খলা তৈরি হয়, তার জন্যই তিনি হয়তো বলছেন। অর্থাৎ পাল্টাও তিনি আবার তার বিরুদ্ধে কিন্তু তোপ দেখেছেন, সেটা কিন্তু বলা যেতে পারে। সব মিলিয়ে একেবারেই একটা অশান্ত পরিবেশ, বিশেষ করে শহর বোলপুরে এমনই চিত্র উঠে আসছে। মধুবন্তী। ধন্যবাদ মনা। কথা বললাম প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। পঞ্চায়েত উপপ্রধানের কি বক্তব্য এবং কাজল শেখই বা কি বলছেন শোনাবো এবার। ঘটেছিল বলতে গেলে আমি সন্ধ্যাবেলা আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস বোলপুরের যে কার্যালয় সেখানে গেছিলাম। তো তারপর হঠাৎ আমার মা 8:21 নাগাদ কাঁদতে কাঁদতে ফোন করে যে এরকম বাড়িতে বোমা ফাটলো। তো তারপর আমি যথারীতি আতঙ্কিত হয়ে শান্তিনিকেতন থানায় জানাই। তারপর ভয়ে ভয়ে কয়েকজনকে নিয়ে বোলপুর থেকে বাড়ির কাছাকাছি এলাম। তারপর পুলিশ দাঁড়িয়েছিল, পুলিশকে সঙ্গে নিয়ে এখান পর্যন্ত এলাম। তো এসে দেখছি যে এখানে বোমা ফাটানো হয়েছে, বোমের দড়ি সুতলি টুল্লি সব পড়েছিল এবং পাশেই পুলিশ দেখলো যে একটা তাজা বোমা আরও একটা যেটা পুলিশ উদ্ধার করলো যেটা ফাটেনি। তারপর শান্তিনিকেতন থানার ওসি এসছিলেন, তিনি দেখলেন আমার বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে, সেখানে ফুটেজ চেক করে দেখা গেলো 8:17 নাগাদ বোম ছোড়া হয়েছে। প্রচণ্ড আতঙ্কে আছি। বীরভূম জেলা এসপি সাহেবকে রিকোয়েস্ট করেছি, বোলপুর এডিশনাল এসপি সাহেবকে রিকোয়েস্ট করেছি, ওনারা দেখছেন। তো এটা সত্য নয় বলে আমার বিশ্বাস, কারণ 2023, 2024 যে নির্বাচনগুলো আমরা করেছি বীরভূম জেলা কোর কমিটি, কোনো ক্ষেত্রে বোমাবাজি গুলিবাজি হয় নাই। অর্থাৎ বীরভূম জেলায় না কোনো বোম ছিল না কোনো গুলি ছিল। জানি না কি জন্য, কোন অজানা রহস্য হঠাৎ এসে উদ্ঘাটিত হয়ে গেল বীরভূম জেলায়, যার জন্য আবার বোমাগুলি চালু হয়ে গেল। আসবো পরের খবরে। কাউন্সিলর খুনে পলাতক 2 অভিযুক্তের বিরুদ্ধে অর্থমূল্যের পুরস্কার ঘোষণা। পলাতক 2 অভিযুক্ত কৃষ্ণা রজক ও বাবলু যাদব, অভিযুক্তদের ধরে দিতে পারলে পুরস্কার ঘোষণা ইংরেজবাজার পুলিশের। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো মধ্যমন্ত্রী, এখন পর্যন্ত পুলিশ এই দুলাল সরকার খুনের ঘটনায় 2 তারিখ দুলাল সরকার নিজের বাড়ির কাছে খুন হন, মনন্দা পল্লীর কাছে। এই খুনের ঘটনায় এখন পর্যন্ত 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে মোহাম্মদ সামি আক্তার, তার বাড়ি কাটিয়ারের আজমনগর, আব্দুল গনি, তার বাড়িও বিহারের কাটিয়ারের আজমনগর, এবং টিঙ্কু ঘোষ, তার বাড়ি ইংরেজবাজার থানার যদুপুর অঞ্চলে। এই 3 জনকে প্রথমে ধরে, এদেরকে জিজ্ঞাসাবাদ করে অভিজিৎ ঘোষ এবং অমিত রজক, এই 2 জনকে ধরে মোট 5 জন গ্রেপ্তার হয়। এই 5 জনকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে 2 জনের নাম তারা জানতে পারে যে মূল যে ষড়যন্ত্র হয়েছিল তার মধ্যে কৃষ্ণা রজক ওরফে রোহন এবং বাবলু যাদব। বাবলু যাদবের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে। এই বাবলু যাদব এবং কৃষ্ণা রজক এরা 2জনও কিন্তু ষড়যন্ত্রকারীদের মূল
যে চক্রান্তকারী তাদের নাম পায় পুলিশ। এই দুজন পলাতক এবং এই দুজনের খোঁজ দিতে পারলে মালদা জেলা পুলিশ 2 লক্ষ টাকা করে প্রত্যেকের জন্য 2 লক্ষ টাকা করে বরাদ্দ করেছে। এখন পর্যন্ত পুলিশ কোন রকম সূত্র পায়নি। এরা মালদার থেকে বাইরে ভিন রাজ্যে পালিয়েছে বলে পুলিশ অনুমান করছে এবং ছবি দিয়ে পুলিশের যে ওয়েবসাইট রয়েছে সেখানেও ছবি তাদের দেওয়া হয়েছে। এর পাশাপাশি আজকেই এই বাবলু যাদবের স্ত্রী তিনি কিন্তু বলেছেন যে সুচরিতা যাদব তিনি বলেছেন যে দুলাল সরকার অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং তার স্বামী সম্পূর্ণ বেকার এবং তার মেয়ের স্কুলে ভর্তির সময় এই দুলাল সরকার তাকে অনেকভাবে সাহায্য করেছিলেন। এমনকি দুলাল সরকারকে খুন করবে যে তার স্বামী এটা যদি তিনি জানতেন তাহলে তিনি পুলিশকে ধরিয়ে দিতেন এবং তিনি এই মুহূর্তে পুলিশের কাছে বলেছেন যে পুলিশ যেন ধরে দুলাল সরকারের খুনের অন্যতম ষড়যন্ত্রকারী যদি তার স্বামী থাকে তাহলে উপযুক্ত যেন শাস্তি দেয়। এর সঙ্গে সঙ্গে দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার তিনি কিন্তু বলেছেন যে গভীর ষড়যন্ত্র করে তার স্বামীকে খুন করা হয়েছে। এর উপযুক্ত তদন্ত চান এবং পুলিশ মূল মাথা যে চক্রান্তকারী তাদেরকে যেন গ্রেপ্তার করে, কারণ এটা গভীর ষড়যন্ত্র এবং বেশ কিছুদিন ধরেই এই ষড়যন্ত্র করা হচ্ছিল। 2008 সালে দুলাল সরকারের উপরে গুলি চালানো হয়, সেই সময় থেকে নিরাপত্তা রক্ষী ছিল, কিন্তু 2021 সালে তার নিরাপত্তা রক্ষী অজানা কারণে তুলে নেওয়া হয় এবং কেন তুলে নেওয়া হয়েছিল এইরকম একটা থ্রেট ছিল তার উপরে। তবুও যারা নিচু অনেক লো প্রোফাইলের নেতা তৃণমূলের তারা দুজন তিনজন নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরছে, অথচ তার স্বামী ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি গৌতম চক্রবর্তীর সঙ্গে। আরো বারোই সময় হয়ে গেছে একটা বিরতি নেবার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। শনিবার রাতে কলকাতা টিভিতে ভুলবশত একটি খবরে সম্প্রচারিত হয় স্কুল শিক্ষকদের চাকরির মেয়াদ বৃদ্ধি হয়েছে, অবসরের বয়স 60 থেকে বেড়ে হয়েছে 65। তথ্য যাচাই সঠিকভাবে না হওয়ায় এই খবর সম্প্রচারের কারণে দর্শকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। আমরা ক্ষমা প্রার্থী। শিক্ষকদের অবসরের বয়সসীমা যা ছিল তাই রয়েছে, বয়সসীমায় কোনো পরিবর্তন করা হয়নি। দীর্ঘ 2 দশক কলকাতা টিভি দর্শকদের কাছে সঠিক ও তথ্যনিষ্ঠ খবর পরিবেশন করে আসছে। ভবিষ্যতে এই ধরনের ভুল এড়িয়ে যেতে কলকাতা টিভি সচেষ্ট থাকবে। তাই সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব, দেখতে থাকবেন কলকাতা টিভি রাত দিন 7 দিন। চলে আসবো পরের খবরে। ভারতের লাদাখের জমি দখল করছে চীন। সম্প্রতি লাদাখ লাগোয়া এলাকায় 2টি নতুন কাউন্টি গড়ার ঘোষণা চীনের। কাউন্টি দুটির মধ্যে অন্তর্ভুক্ত ভারতীয় এলাকা। অভিযোগ ভারতের। কূটনৈতিক স্তরে ভারতের প্রতিক্রিয়া চীনকে জানানো হয়েছে। পরিস্থিতি ঠিক কিরকম এই মুহূর্তে জলের মতো স্পষ্ট করে দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। চীনের সঙ্গে চলতে থাকা টানাপোড়েন শেষ হওয়ার কথা জানিয়ে সেদেশের সফরে দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কিন্তু পরিস্থিতি কি আদৌ নিয়ন্ত্রণে এসেছে, করায়ত্ত হয়েছে? তখনই প্রশ্ন তুলেছে কূটনৈতিক মহল। প্রতিবেশীদের ওপর ছড়ি ঘোরানো নিয়ে মোদির আত্মপ্রচার যে আসলে ফাঁকা বুলি মাত্র, তা সরাসরি সামনে এনে দিয়েছে বিদেশ মন্ত্রকের বার্তা। এক প্রকার এই সম্মানহানির পর মোদির পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় গোটা দেশ। চীনের প্রতি বিদেশ মন্ত্রকের বার্তাতেই কি এর শেষ, নাকি আরও কোনো বড় পদক্ষেপ নেওয়া হবে, সেই প্রশ্নই তুলেছেন বিশেষজ্ঞরা। প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের নরমপন্থী মনোভাবের বদলে দেশের বর্তমান প্রধানমন্ত্রী এক শক্তিশালী ইমেজ তৈরি করে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার গঠন করেছে এবং বারবার প্রমাণ করার চেষ্টা হয় যে প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ, চীনকে পাল্টা দিতে তৈরি ভারত। কথা বলবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, ভারত ও চীনের সীমান্ত নিয়ে দ্বন্দ্ব এটাই কিন্তু প্রথম নয়। আমরা বহুবার একাধিকবার দেখেছি ভারতীয় ভূখণ্ডকে নিজের বলে দাবি করেছে চীন। এবার এখানে সব বিষয়টা যদি বিশ্লেষণ করা যায়, সেখানে একটা প্রশ্ন তো উঠছেই যে এবার কি আবার দুদেশের সম্পর্কে চীন? সেই সঙ্গে বিরোধীরা কিন্তু প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সব মিলিয়ে যদি একটু বিশ্লেষণ করো। হ্যাঁ, যেটা মূল বিষয়, একদিকে যেমন আমরা কখনো দেখেছি যে ডোকলাম সীমান্তে গন্ডগোল, গালওয়ান সীমান্তে গন্ডগোল, ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধ তৈরি, বিভিন্ন ইস্যুতে বারংবার ভারত এবং চীনের মধ্যে এই বিষয়গুলো নিয়ে কূটনৈতিক একটা বৈরিতার সম্পর্কে পৌঁছে গিয়েছিল, শীতল হয়ে যায় সম্পর্ক।
এবং তারপরে সেই শীতলতা মেটানোর জন্য বিভিন্ন সময় যে যে জায়গায়, অর্থাৎ কখনো ডোকলামে, কখনো গালবানে প্রাথমিকভাবে সামরিক শীর্ষ কর্তাদের মধ্যে আলোচনার মাধ্যমে, ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে সেই যে স্থানীয় প্রবলেম সেটা মেটানোর চেষ্টা করা হয়েছে। পরবর্তীকালে বিদেশ সচিব পর্যায়ে আলোচনা হয়েছে, বিদেশ মন্ত্রী সেখানে গিয়েছেন। এর আগে সুষমা স্বরাজও একবার এই বিষয়টি নিয়ে ছিলেন, শীর্ষ কর্তাদের সঙ্গে, বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলেছিলেন। পরবর্তীকালে বর্তমান বিদেশ মন্ত্রী এই বিষয়ে কথা বলেছেন। এর সাম্প্রতিক কালে আমরা দেখেছি, সাম্প্রতিক অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও রাশিয়াতে একটি বৈঠকের পাশে কথা বলেছিলেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। এবং তারপরেই ভারতের পক্ষ থেকে এবং চীনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে তাদের মধ্যে যে বিরোধের যে জায়গাগুলি ছিল, আলোচনার মাধ্যমে সেই বিরোধের জায়গাগুলি মিটে গিয়েছে। তারপরে আমরা দেখলাম লাদাখের দুটি গ্রাম চীনের অন্তর্ভুক্ত বলেই দাবি করা হয়েছে চীনের সংবাদ সংস্থা সিনহুয়াতে। এবং উইঘুর সম্প্রদায়ের যে স্বায়ত্তশাসিত এলাকা রয়েছে, সেই স্বায়ত্তশাসিত এলাকার মধ্যে ওই দুটি গ্রামকে তাদের মানচিত্রের অন্তর্ভুক্ত বলে দাবি করা হয়েছে চায়নার পক্ষ থেকে। প্রজাতন্ত্রী চীন যখন এই দাবি করছে, তখন 27শে ডিসেম্বর এবং তারপর জয়সওয়াল বলছে যে চীনের এই দাবি কোনোভাবেই মেনে নিচ্ছে না ভারত, কূটনৈতিক স্তরে তীব্র প্রতিবাদ করা হচ্ছে। ওই জায়গা একেবারে ভারতীয় ভূখণ্ড। 27শে ডিসেম্বর এটা জানানোর পর ভারতের মনে পড়লো এতদিন পর্যন্ত গ্রাম দুটোকে স্থাপন করতে দিল কে? তাহলে প্রতিরক্ষা মন্ত্রক কি তাহলে চোখে ঠুলি পরে বসে আছে? 56 ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রীকে এই বিষয়গুলি জানতেন না? তিনি কেন এই বিষয়ে সরব হননি? তিনি কেন এই বিষয়ে কোনো বার্তা দেননি? বিদেশ মন্ত্রকের স্তরে এই বিষয়টা, কূটনৈতিক স্তরে বার্তাটা কবে দেওয়া হচ্ছে? জানুয়ারি মাসের শুরুর পরে। 27শে ডিসেম্বর এই বিষয়টি সিনহুয়া দেখাচ্ছে, তারপরে জানতে পারলো প্রতিরক্ষা মন্ত্রক। তাহলে না, দুটি বিষয় করতে পারে। এক, প্রতিরক্ষা মন্ত্রক জানতো না, তার কারণ কি? যে প্রতিরক্ষা মন্ত্রকের গোয়েন্দা ব্যর্থতা। তাহলে সেটা স্বীকার করিনি যে কেন এতদিন আমরা জানতাম না, সেই জন্য আমাদের প্রতিক্রিয়া জানাতে দেরি হয়েছে। অথবা কি, জেনেও চুপ করে বসেছিল। তার মানে চীনের মতো শক্তিকে ভয় পেয়েছে 56 ইঞ্চির ছাতি, সেই জন্য তারা চুপ করে বসেছিল। এখন সিনহুয়া এটা বিরোধীদের রাজনৈতিক হাতিয়ার হতে পারে, সেই জন্য তারা জানাচ্ছে কূটনৈতিক স্তরে প্রতিবাদ হবে। তাহলে কোনটা, সেটা অন্তত স্থির করে জানাক নয়াদিল্লি বা মানে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি। তারাও তো মুখে কুলু পেটে বসে রয়েছে। এই বিষয়গুলি প্রশ্ন তুলছে। ফলে খুব স্বাভাবিকভাবে এ নিয়ে আগামী বাজেট অধিবেশন উত্তপ্ত হতে পারে বলেই এখনো পর্যন্ত মধুমন্ত্রী। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। এখানে একটা জিনিস তো স্পষ্ট, যেটা আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য তিনিও যেটা বললেন, যে প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের নরমপন্থী মনোভাবের বদলে দেশের বর্তমান প্রধানমন্ত্রী এক শক্তিশালী ইমেজ তৈরি করে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার গঠন করেছেন। কিন্তু বারবার প্রমাণ করারও চেষ্টা করেছেন যে প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ, চীনকে পাল্টা দিতে তৈরি ভারত। এই সময় দাঁড়িয়ে 27শে ডিসেম্বরের পর প্রতিরক্ষা মন্ত্রক নড়েচড়ে বসলো কেন? এই জায়গাতেই কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠছে। চীনের লাদাখে ঢুকে পড়ার কথা স্বীকার করে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্রের সাংবাদিক বৈঠক 27শে ডিসেম্বরের পরেই। সেই জায়গা থেকেই প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। সীমান্তে অনুপ্রবেশে রোধে সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক কি তবে ফাঁকা বুলি ছিল? প্রশ্ন কূটনৈতিক মহলে। এবং যেমনটা বলছিলাম যে ভারত ও চীনের সীমান্ত নিয়ে দ্বন্দ্ব এটাই কিন্তু প্রথম নয়। এর আগেও বহুবার ভারতীয় ভূখণ্ডকে নিজের বলে দাবি করেছে চীন। এবার কি আবার দুদেশের সম্পর্কে তাহলে চিড়? কর্নেল সৌমিত্র রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। কর্নেল, একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, যে গোটা বিষয়টা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই জায়গা থেকে প্রশ্ন যে ভারত ও চীনের সীমান্ত নিয়ে দ্বন্দ্ব এটাই তো প্রথম নয়। এর আগেও বহুবার ভারতীয় ভূখণ্ডকে নিজের বলে দাবি করেছে চীন। এবার কি আবার দুদেশের সম্পর্কে তাহলে চিড় ধরবে? অন্যদিকে 27শে ডিসেম্বর তারপরেই কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক নড়েচড়ে বসলো। এই জায়গা থেকে অনেকগুলো প্রশ্ন উঠছে, যেখানে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের নরমপন্থী মনোভাবের বদলে দেশের বর্তমান প্রধানমন্ত্রী এক শক্তিশালী ইমেজ তৈরি করেছিলেন এবং বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার গঠন করেছিলেন। সেইখানে বারবার প্রমাণ করার চেষ্টা হয় যে প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ, চীনকে পাল্টা দিতে তৈরি ভারত। সেই জায়গাটা নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্নই উঠছে। প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
না, প্রশ্নটা যদি পলিটিক্যাল হয় তাহলে কিন্তু ঠিক হবে না। আমি আমার মিলিটারি অ্যাসেসমেন্টের দিক থেকে বলছি, নিশ্চয়ই ঘটনাটা একটু কমপ্লিকেশন নিয়ে এলো ভারত চীনের সম্পর্কের মধ্যে। আমরা কিছুদিন আগেই বর্ডার এগ্রিমেন্ট করে নর্দার্ন লাদাখ অ্যান্ড ইস্টার্ন লাদাখ থেকে, যেখানে আইবল টু আইবল কন্ট্যাক্ট ছিল চীনের সেনাবাহিনীর সঙ্গে, সেখান থেকে আমরা কিন্তু মুভ ব্যাক করলাম। চাইনিজরাও সেখান থেকে মুভ ব্যাক করলো, কিন্তু অ্যাকচুয়াল পজিশন যেখানে যারা চাইনিজরা নিয়েছিল বা আমরা যেখানে নিয়েছিলাম সেখান থেকে কিন্তু মুভ ব্যাক করা হয়নি। এটা প্রায় 23টা মিটিং এর পর, কোর কমান্ডার লেভেলে 23টা মিটিং হলো আর্মি লেভেলে, আর কূটনৈতিক ভাবেও গোটা 10 মিটিং এর পর এই ডিসিশনটা নেওয়া হলো। কিন্তু এখন আমরা দেখছি যে হঠাৎ করে চাইনিজরা ম্যাপ প্রকাশ করলো, দুটো নতুন স্টেট তারা ডিক্লেয়ার করলো নর্দার্ন লাদাখে, যেখানে আমাদের লাদাখের পোর্শন দেখা যাচ্ছে তাদের ম্যাপের মধ্যে। সেটা নিয়ে কিন্তু আমরা কূটনৈতিক ভাবে একটা অবজেকশন দিলাম, যেহেতু এখনো পর্যন্ত চাইনিজরা ফিজিক্যালি কোনো ট্রুপস মুভমেন্ট সেখানে করেনি। এবারে আসি আপনার প্রশ্নে। প্রশ্নটা অত্যন্ত কমপ্লিকেটেড প্রশ্ন। এখানে আমাদের একটা পলিসি নেওয়া হয়েছে যে আমরা কিন্তু কোনোদিনই কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে একটা অ্যাগ্রেসিভ মনোভাব কিন্তু আমাদের ছিল না বা এখনো নেই। কিন্তু অ্যাট দি সেম টাইম আমরা চাই না কোনো প্রতিবেশী দেশ অ্যাগ্রেসিভ অ্যাকশন করে আমাদের দেশের কোনো অংশ দখল করে নিক বা আমাদের দেশের কোনো অংশকে ম্যাপের মধ্যে তাদের অংশ বলে দেখাক, সেটাও অ্যাকসেপ্টেড না। এটা একটা ক্যাচ 22 সিচুয়েশন আমি বলবো না কি ভারতবর্ষ উইক। আমরা কিন্তু অত্যন্ত স্ট্রং নেশন ফ্রম দি পয়েন্ট অফ ভিউ অফ মিলিটারি স্ট্রেংথ, আর সিমিলারলি ফ্রম দি পয়েন্ট অফ ভিউ ইকোনমিক স্ট্রেংথ। কিন্তু অ্যাগ্রেসিভ মনোভাব আমাদের কোনোদিনই ছিল না। এবারে আমরা যা দেখছি, প্রত্যেকবারই কিন্তু আমরা দেখি যে চাইনিজদের কিন্তু বিশ্বাস করা যায় না। তারা একটা জলের ওপরে চলন্ত হাঁস যখন জলে চলে ওপরে তাদের মনে হয় স্থির, কিন্তু তারা কিন্তু কন্টিনিউয়াসলি জলের তলায় তাদের পা দুটো মুভমেন্ট করে যায়। তো চাইনিজদের হচ্ছে এই পলিসি, তারা কিন্তু ফিজিক্যালি বা অপারেশনালি বা মিলিটারিলি কোনো দেশের মধ্যে অ্যাগ্রেশন করার তাদের পলিসি না। তাদের পলিসি হচ্ছে ইকোনমিক ইনভেশন। একটা দেশকে ইকোনমিক ইনভেশন করে সেখানে ঋণে জর্জরিত করে যে ছোট ছোট দেশগুলো আছে, তারপর সেই দেশগুলোকে দখলদারি করা, সেটা আমাদের সঙ্গে ওরা পারবে না। কিন্তু আমরা অত্যন্ত নিবিড়ভাবে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মিলিটারিলি উই আর ভেরি স্ট্রং and rightly we can even defend that we can fight three-front war. একদিকে পাকিস্তান, একদিকে চায়না, একদিকে যদি বাংলাদেশ চায় ভারতের সঙ্গে যুদ্ধ করতে, আমরা কিন্তু থ্রি-ফ্রন্ট ওয়ার করার জন্য তৈরি আছে। আমাদের অত্যন্ত শক্তিশালী মডার্ন আর্মি, যেটা আমরা ঢাকঢোল বাজিয়ে বলতে চাই না, কিন্তু অন গ্রাউন্ড যদি কিছু হয় তাহলে কিন্তু উই আর প্রিপেয়ার্ড টু ফেস অল দি থ্রি ফ্রন্টস। কর্নেল রায়, একটা বিষয়, এই যে চীনের আগ্রাসনের কথা আপনি বলছিলেন এবং সেটা সহ্য করবে না কিছুতেই ভারত, সেই জায়গা থেকে ভারতের ভূমিকা তাহলে কি হতে পারে বা কি হওয়া উচিত যদি একটু বিশ্লেষণ করেন? না, কূটনৈতিক ভাবে আমরা তো মুভমেন্ট করছি, আমরা তো অবজেকশন দিয়েছি, কিন্তু ফিজিক্যালি আমাদের ট্রুপসও মুভমেন্ট করতে পারে। যদি আমরা দেখি যে চাইনিজ মুভমেন্ট হচ্ছে ফিজিক্যালি, যেই দুটো জায়গাকে ওরা বলছে ওদের নতুন কোনো দেশ গঠন করবে, সেখানে যদি তারা ফিজিক্যাল মুভমেন্ট করে আমরাও ফিজিক্যাল মুভমেন্ট করবো। দেয়ার উইল বি अगेन আইবল টু আইবল কনফ্রন্টেশন। আর আরেকটা কথা না বলে আমি পারছি না, চাইনিজরা আরেকটা অ্যাক্টিভিটিস করছে যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার স্ট্র্যাটেজিক্যালি। তারা অরুণাচলে, তিবেটে ব্রহ্মপুত্র নদী যেখান থেকে উৎস, সেখানে একটা ম্যাসিভ ওয়াটার প্রজেক্ট করছে, ইনক্লুডিং মেকিং এ ড্যাম। সেটা যদি করে তাহলে ব্রহ্মপুত্র নদীর যে জল, সেই জলকে চাইনিজ টিবেট এরিয়া থেকে
তারা কন্ট্রোল করতে পারবে, তাদের ইচ্ছে মতো জলকে আটকাতে পারবে, ইচ্ছে মতো জলকে ছাড়তে পারবে, যেটা আমাদের স্পেশালি আসাম আর নর্থ ইস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হবে। সেটাও কিন্তু আমাদের দিক থেকে একটা অবজেকশন গেছে, কিন্তু চাইনিজরা বলছে তারা তাদের টেরিটরিতে যা করতে চায় সেটা তাদের ইচ্ছে, কিন্তু ওটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড নাও হতে পারে। তার কারণ ইন্টারন্যাশনালি কিছু এগ্রিমেন্ট, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেই জলকে কিভাবে কন্ট্রোল করতে হবে, কে কতটা কন্ট্রোল করতে পারে সেটার নিচে কিন্তু এটা চলে আসে। কিন্তু এটাও আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে। ফিজিক্যালি আমরা সেখানে কোনো ধরনের মুভমেন্ট করতে পারি না, যেহেতু পুরো প্রজেক্টটা টিবেট চাইনিজ কন্ট্রোল টিবেটের ভেতরে করতে চাইছে। অনেক ধন্যবাদ। কথা বললাম অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। আমরা এই নিয়ে আরো কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের সঙ্গে, কি বলছেন তারা শোনাবো। এটা চীন মাঝে মাঝে বলে, কিন্তু চীন খুব একটা সেই অর্থে এ ধরনের কার্যকলাপ পরিচালনা করতে পারে না, মানে তাদের পক্ষে সম্ভব হয় না। আমরা অতীতেও ডোকলামে দেখেছি বা বিভিন্ন জায়গায় দেখেছি, এটা একটা রেগুলার অ্যাক্টিভিটি চীন করে যায়, কিন্তু মানে এর দ্বারা যে চীনের সঙ্গে ভারতের অন্য কোনো সম্পর্ক খারাপ হবে তার সম্ভাবনা নেই। কারণ এ ধরনের বক্তব্য চীন সরকারের কাছ থেকে কি এসেছে কিনা আমরা এখনো জানি না, কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়। এবং সেখানে যেহেতু একটা মিক্সড হোম, মানে লাদাখ এথনিক গ্রুপ অনুযায়ী টিবেটিয়ান, বাটি, দার্ডিক পিপল, এরকম বহু ধরনের মানুষের একটা অবস্থান, সুতরাং এবং এটা একটা ক্রস রোড যেটা ট্রেড এবং কালচারাল এক্সচেঞ্জ হয় সেন্ট্রাল এশিয়া, টিবেট এবং ভারতবর্ষের সঙ্গে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সিল্ক রুট যেটাকে আমরা বলি, যেটা এর ওপর দিয়ে আমরা যদি ভারতবর্ষের ম্যাপটা দেখি, ওপরে দেখবো যে শাসগাঁও বলে একটা জায়গা আছে, সিল্ক রুটটা পাস করে কিন্তু এই ইন্টারাকশনটা দিয়ে। সুতরাং এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের খুব কাছে যেহেতু লাদাখ, যেটা মানে চীনের খুব কাছে এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা এই জিওপলিটিক্যাল টেনশনটা বাড়িয়ে রাখে মাঝে মাঝে। এবং আমরা এটা অতীতেও দেখেছি যে গালওয়ান ভ্যালিতে 2020 সালে যে সমস্যা হয়েছিল, এ ধরনের ঘটনা বারবার করে ধরে। যেমন এখানে আরো কয়েকটা বিষয় আছে, যেমন লে প্যালেস, ম্যাগনেটিক হিল, জানসার ভ্যালি, সব মিলিয়ে এটা চীন মাঝে মাঝে করে। তো এটাতে তেমন কোনো আমাদের সাড়া দেওয়ার দরকার নেই, এবং এখানে কোন রকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে বলে আমার মনে হয় না। 65 সালের আগেই ওই এলাকাটা চীন দখল করে নিয়েছিল, প্রায় 1500 কিলোমিটার রাস্তা বানিয়েছিল, তিবেতের সঙ্গে উইগুরের রাস্তা। আমাদের তখন যিনি পররাষ্ট্র সচিব ছিলেন তিনি আমাদের প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন, কিন্তু ভারত কিছু করার জায়গায় ছিল না। যাই হোক, সেটা তো পুরনো ইতিহাস। এখন কিন্তু ভারত কিন্তু পরিষ্কার বলছে যে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর বা আকসাই চীন ভারতেরই অঙ্গ, এবং কাশ্মীরে যখন নির্বাচন হয় পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের অঞ্চলেও কিন্তু বলা হয় যে এখানে আমরা 7টা এলাকা আমাদের অ্যাসেম্বলি আছে, আমরা এখন নির্বাচন করতে পারছি না, পরে হবে। এটা প্রত্যেকবারই এটা বলা হয়, এটা আজকে এই প্রথম নয়, বহুদিন থেকেই বলা হচ্ছে। সুতরাং এটা নতুন কোনো কিছু নয়, এটা বরঞ্চ ভারতের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া যে আমরা বরদাস্ত করছি না। চায়না যখন চায়না পাকিস্তান ইকোনমিক করিডর করলো, আকসাই চীনের মধ্য দিয়েও কি গেছে, এবং সেটা চায়না পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের মধ্য দিয়ে গেছে, তখন কিন্তু ভারত যদি ফর্মাল প্রোটেস্ট করতো তাহলে হয়তো চায়না পাকিস্তান ইকোনমিক করিডর যেটা কমপ্লিট হয়ে গেছে সেটা হতো না। তো হতো না কিনা বলতে পারছি না, ভারত অ্যাটলিস্ট প্রোটেস্টটা সে তখন কিন্তু কোনো প্রোটেস্ট তখন জানায়নি। এখন ভারত প্রোটেস্ট জানিয়েছে চায়না এতে যে বিন্দুমাত্র চিন্তিত তা কিন্তু নয়, এটা একটা জাস্ট প্রোটেস্ট মাত্র। চায়না আমরা দেখেছি আমাদের অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গা, নদীর নাম, পাহাড়ের নাম ওরা চাইনিজ নাম করছে, ওরা এটাকে সাউথ তিবেত বলছে। তো সেটা ওদের ব্যাপার, কিন্তু ভারত সরকার অরুণাচলকে ভারতেরই অঙ্গ হিসেবে দেখে, এবং চায়না কিন্তু এখনো বলে এটা ওদের অঙ্গ, এবং ওদের স্কুলের বইতেও লেখা থাকে
যে ভারত তাদের অরুণাচলের অংশটা কেড়ে নিয়েছে। যাই হোক, এটাতে নতুন করে কোনো ফেলিওর হয়নি। ফেলিওর যদি হয়ে থাকে আমাদের 62 সালের আগেই হয়ে গেছে এবং সেটা আমরা রুখতে পারিনি। হ্যাঁ, শনিবার রাতে কলকাতা টিভিতে ভুলবশত একটি খবরের সম্প্রচার হয় যেখানে স্কুল শিক্ষকের চাকরির সময় বয়সসীমা বৃদ্ধি হয়েছে এবং এই খবর নিয়ে একটি ভ্রান্তি সৃষ্টি হওয়ায় আমরা ক্ষমা প্রার্থী। শিক্ষকদের অবসরের বয়সসীমা যা ছিল তাই রয়েছে, বয়সসীমায় কোনো পরিবর্তন করা হয়নি। দীর্ঘ 2 দশক কলকাতা টিভি দর্শকদের কাছে সঠিক ও তথ্যনিষ্ঠ খবর পরিবেশন করে আসছে। ভবিষ্যতে এই ধরনের ভুল এড়িয়ে যেতে কলকাতা টিভি সচেষ্ট থাকবে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। যেমনটা আপনাদের বলছিলাম যে শনিবার রাতে কলকাতা টিভিতে ভুলবশত একটি খবরের সম্প্রচারিত হয় যে স্কুল শিক্ষকদের চাকরির মেয়াদ বৃদ্ধি হয়েছে, অবসরের বয়স 60 থেকে বেড়ে হয়েছে 65। চাকরির মেয়াদ বৃদ্ধি হয়েছে, অবসরের বয়স 60 থেকে বেড়ে হয়েছে 65। এই তথ্য যাচাই সঠিকভাবে না হওয়ায় এই খবর সম্প্রচারের কারণে দর্শকদের মধ্যে ভ্রান্তি সৃষ্টি হয়, আমরা ক্ষমা প্রার্থী। শিক্ষকদের অবসরের বয়সসীমা যা ছিল তাই রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, শিক্ষকদের চাকরির যে বয়সসীমা যা ছিল তাই রয়েছে, বয়সসীমায় কোনো পরিবর্তন করা হয়নি। দীর্ঘ 2 দশক কলকাতা টিভি দর্শকদের কাছে সঠিক ও তথ্যনিষ্ঠ খবর পরিবেশন করে আসছে এবং ভবিষ্যতে এই ধরনের ভুল এড়িয়ে যেতে কলকাতা টিভি সচেষ্ট থাকবে। যেমনটা বলছিলাম আপনাদের, শনিবার রাতে অর্থাৎ গতকাল রাতে কলকাতা টিভিতে সম্পূর্ণভাবে ভুলবশত একটি খবরে সম্প্রচারিত হয় স্কুল শিক্ষকদের চাকরির মেয়াদ বৃদ্ধি হয়েছে, অবসরের বয়স 60 থেকে বেড়ে হয়েছে 65। এই যে তথ্য তা যাচাই সঠিকভাবে না হওয়ায় এই খবর সম্প্রচারের কারণে দর্শকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় আমরা ক্ষমা প্রার্থী। শিক্ষকদের অবসরের বয়সসীমা যা ছিল তাই রয়েছে। আরও একবার জানিয়ে রাখবো, শিক্ষকদের অবসরের যে বয়সসীমা যা ছিল তাই রয়েছে, বয়সসীমায় কোনো পরিবর্তন করা হয়নি। দীর্ঘ 2 দশক কলকাতা টিভি দর্শকদের কাছে সঠিক ও তথ্যনিষ্ঠ খবর পরিবেশন করে আসছে, তাই ভবিষ্যতে এই ধরনের ভুল এড়িয়ে যেতে কলকাতা টিভি সচেষ্ট থাকবে। যে কথা বলছিলাম, গতকাল রাতে কলকাতা টিভিতে সম্পূর্ণভাবেই ভুলবশত, যার জন্য আমরা ক্ষমা প্রার্থী, যে একটি খবরে সম্প্রচারিত হয় স্কুল শিক্ষকদের চাকরির মেয়াদ বৃদ্ধি হয়েছে, অবসরের বয়স 60 থেকে বেড়ে হয়েছে 65। এবার এই তথ্য যাচাই সঠিকভাবে না হওয়ার এই খবর সম্প্রচারের কারণে দর্শকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় আমরা ক্ষমা প্রার্থী। শিক্ষকদের অবসরের বয়সসীমা যা ছিল তাই রয়েছে। জানিয়ে রাখি, যেই সময়সীমা ছিল, যে বয়সসীমা ছিল তাই রয়েছে, বয়সসীমার কোনো পরিবর্তন করা হয়নি। দীর্ঘ 2 দশক কলকাতা টিভি দর্শকদের কাছে সঠিক এবং তথ্যনিষ্ঠ খবর পরিবেশন করে আসছে, ভবিষ্যতেও তাই হবে এবং ভবিষ্যতে এই ধরনের যদি কোনো ভুল হয় অবশ্যই তা আমরা এড়িয়ে চলব। আর আরও আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।